নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে এসেছি। যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালো গলার সারস। কালো গলার সারস একটা রাজকীয় পাখি যেটা লাদাখের সংস্কৃতি ও পরিবেশগত মূল্য বহন করে। আসলে এটা একটা ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স। এটাকে গুগল থেকে ট্রান্সলেট করছি, একটু ভজকট বাংলা লাগতে পারে, আপনি নিজের মতন দেখে নেবেন। আচ্ছা, এবং এখানে এই কালো গলার সারস নিয়ে এত চিল্লামিল্লি হইচই, তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2 ফেব্রুয়ারি গিয়েছে। তো সেই হিসাবে কিছু বিষয় রয়েছে, আর এই সংরক্ষণের প্রচেষ্টা মনে রাখতে হবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো WBCS সহ অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগবে, তবে ইউপিএসসিতে উপকারী হবে। আইনি সুরক্ষার মধ্যে কালো গলার সারসকে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 তফসিল 1 অন্তর্ভুক্ত করা হয়েছে। এইবার দেখুন WBCS কিরম প্রশ্ন করবে যে কালো গলার সারসকে বা ধরুন এই কী বলে এই বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, এই 72 সালটা জিজ্ঞেস করতে পারে, বা তফসিল 1, তফসিল 2, তফসিল 3, 4, 5। তো কোন তফসিলভুক্ত প্রাণীদের হত্যা করা যেতে পারে? তফসিল 5দের হত্যা করা যেতে পারে। এটা বিপন্ন প্রজাতি এবং অন্যান্য এবং বাণিজ্যিক কনভেনশন সাইটস। এবার আপনি জানলেন কি সাইটসটা কত সালে শুরু হয়েছিল, CMS কত সালে শুরু হয়েছে। এই টপিকগুলো আপনাকে WBCS কাজে দেবে। শুধু এরকম ভাবলে হবে না যে না এটা শুধু ইউপিএসসিতে লাগবে, এরকম নয়। WBCS-এরও প্রশ্ন ইউপিএসসির মতন প্যাটার্নেই ঢুকে থাকে। সুরক্ষিত এলাকা বলতে লাদাখের চ্যাংথাং অভয়ারণ্যের মতো কালো গলার সারস আবাসস্থলগুলোকে মানবিক ঝামেলা এবং উন্নয়নমূলক কার্যকলাপ থেকে রক্ষা করার জন্য মনোনীত করা হয়েছে। রামসার সাইট নির্ধারণ, কৃষ্ণ গহ্বর নাম কৃষ্ণ গলা হবে, গহ্বর হয়ে গেছে। কৃষ্ণ গহ্বর মানে ব্ল্যাক হোল, ঠিক আছে। এখানে কিন্তু এই গুগলই ট্রান্সলেট করেছে, কিন্তু ভুলভাল হয়ে গেছে, আমি আর খেয়াল করিনি, ঠিক আছে। রামসার সাইট হিসেবে মনোনীত করা হয়েছে। জাতীয় বন্যপ্রাণী কর্ম পরিকল্পনা অনুসারে 17 থেকে 31-এর মধ্যে বিপন্ন প্রজাতি সংরক্ষণের জন্য অগ্রাধিকার পদক অন্তর্ভুক্ত হয়েছে। আবাসগুলো মিশন লাইফ প্রোগ্রাম, মানে সরকার এমন কিছু জনসচেতনতা তৈরি করছে যা পরিবেশের সঙ্গে জীবনধারা আপনার মিলে যায়। আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে রয়েছে কর্মশালা ভাগাভাগি ইত্যাদি। বাসস্থান ক্ষতির জন্য বিষয়। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে 2025 সালে বিশ্ব জলাভূমি দিবস, যা 2 ফেব্রুয়ারি পালিত হয়েছে, এবং প্রতিপাদ্য মানে যে থিম আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা। জলাভূমি খুব গুরুত্বপূর্ণ বিষয়। জলাভূমি কাইন্ড অফ আপনি কিডনির মতন বলতে পারেন। এই জলাভূমিগুলোই মাটির তলায় জলকে পাঠায়, যে জলটা আমরা সেই পানীয় জল হিসেবে গ্রহণ করি। সব জায়গায় তো নদী থাকে না। তারপরে আবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে পরে দেখছি। এবং এই ওয়েটল্যান্ডস 10 রকম ভাগে ভাগ আছে। যেমন ধরুন মার্সেসের মধ্যে 3। এবার এটাকে কেন বাংলায় দিলাম না, কারণ এর বাংলা আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। মার্সেস, সোয়াম্পস, বগস, ফেন্স, তারপর যে পিটল্যান্ডস, এস্চুয়ারিন ওয়েটল্যান্ডস, রিভারাইন ওয়েটল্যান্ডস, লেস্ট্রাইন ওয়েটল্যান্ডস, পলস্ট্রাইন ওয়েটল্যান্ডস, কোস্টাল ওয়েটল্যান্ডস, এরকম সব ওয়েটল্যান্ডসের বিভিন্ন ভাগ আছে, দেখে নেবেন একটু। তারপর ভারতের নতুন 4টি রামসার সাইট যুক্ত করা হয়েছে, মোট 89-এ পৌঁছেছে। জায়গাগুলোর নাম আপনি দেখে নিলেন। এগুলো থেকে শুধু WBCS না, যত আগামী পরীক্ষাগুলো আছে, ফুড হোক বা যেটাকে বলে ক্লার্কশিপ হোক বা যা যা আছে আপনি এক্সপেক্ট করতে পারেন, সেই সমস্ত পশ্চিমবঙ্গের পরীক্ষাতেও এই 4টের মধ্যে থেকে আসতে পারে। তামিলনাড়ুতে সর্বাধিক রয়েছে 20টা, সিকিম ও ঝাড়খণ্ডের জন্য স্পেশাল মানে বিশেষ কি তারা একটা করে সাইট যুক্ত করেছে। এবার দেখুন রামসার সাইট এতবার করে বলছি। রামসার জায়গাটা হচ্ছে ইরানের একটা জায়গা, রামসার। এবং এই রামসার জলাভূমিটা কি, মানে এটা কি ভালো জলাভূমিকে রামসার সাইট বলা হয়, নাকি খারাপ জলাভূমিকে বলা হয়, নাকি খারাপ জলাভূমি যেটা ভালো জলাভূমিতে পরিণত হয়েছে তাকে রামসার বলা হয়? ব্যাপারটা কি একটু জেনে নেবেন। যারা বিশেষত পার্সোনালিটি টেস্টে যাচ্ছেন, WBCS গ্রুপ C-D-তে সম্ভবত ডাকবে বা ডাকছে, আপনি জানুন এই জিনিসই জিজ্ঞেস করবে। কারেন্ট অ্যাফেয়ার্স রোজকার পেপার থেকেই WBCS মানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে রিসেন্ট নিউজগুলো জিজ্ঞেস করেন। তারপরে নেট জিরো কার্বন টার্গেট, ভারতীয় রেলওয়ে 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনকারী হয়ে ওঠার, মানে নেট জিরো মানে কি, যত কার্বন মানে কি বলে নির্গত হচ্ছে সেই পরিমাণ অক্সিজেন বা সেই পরিমাণ কিছু এরা মানে যত মাইনাস হচ্ছে তত পজিটিভ হচ্ছে, এরকম একটা কিছু টার্গেট করে যেমন ধরুন ইলেকট্রিসিটি তৈরির ক্ষেত্রে তো প্রচুর কয়লা বা এই সমস্ত জ্বালালে প্রচুর কার্বন নিঃসরণ হয়। তো সেই জায়গায় ধরুন ইলেকট্রিসিটিটা কয়লা দিয়ে তৈরি না করে এই যেমন 487 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, 103 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এটা অবশ্যই ভারতীয় রেলের ইলেকট্রিফিকেশনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিকের থেকে কম, কিন্তু আস্তে 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 জিনিসটাকে মানে তৈরি করে নেওয়া হচ্ছে। যেমন ধরুন যদি ভবিষ্যতে এত মানে কী বলে ইলেকট্রিসিটি তৈরি হয়ে যায় যেটা দিয়ে ভারতের ইলেকট্রিক রেল চলতে পারে, তাহলে পুরো রেল নেট জিরো কার্বন হয়ে গেল, তারা আর কোনো কার্বন উৎপাদনই করছে না, এরকম বিষয়টা হয়ে যাবে।
তারপর হচ্ছে বিকশিত ভারতের দিকে উপজাতিদের ক্ষমতায়ন। 2025 সালের কেন্দ্রীয় বাজেটে উপজাতি কল্যাণের জন্য একটি অগ্রগতি করা হয়েছে। 25 সালে এই যে টাকা কিরম সব বাড়িয়ে দেওয়া হয়েছে জেনে নিতে পারেন। 14,925.81 কোটি টাকা 2025-26 সালে এটা এস্টিমেট লক্ষ্য রাখা হয়েছে। বাজেটে শিক্ষা খাতে 50 অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করা হবে। বেসরকারি খাতে গবেষণার জন্য এত কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। জ্ঞান ভারতাম মিশনে 1 কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করবে গভর্নমেন্ট। পাণ্ডুলিপিগুলো আমাদের পুরনো ইতিহাস, শিক্ষা, তারপরে ধরুন আয়ুর্বেদ বা যে কোনো রকম বিষয়গুলো নিয়ে অনেক চর্চা রয়েছে, যেগুলো আমাদের জানলে বেটার হতে পারে। ভারতে অবকাঠামো উন্নয়ন বা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোর মধ্যে 4টি ভাগ রয়েছে। এক হচ্ছে রোড ইনফ্রাস্ট্রাকচার, 2 হচ্ছে পোর্ট, 3 হচ্ছে এয়ারপোর্ট, আর 4 হচ্ছে ওই মানে ওভারঅল যেগুলো মানে ব্রিজ ফ্রিজ যেগুলো হয় আর কি। তো বৃদ্ধি পেয়েছে বেসরকারি খাতে প্রবৃদ্ধিকে উল্লেখ করেছে। পরিকাঠামো বৃদ্ধির মূলধন ব্যয় এবং সংস্কারের প্রদানের জন্য মূলধন ব্যয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবার এই জায়গাটা আমি আপনাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনারা জানেন, তবু হয়তো যারা নতুন তাদের জন্য বলে দিই যে রাজ্যগুলোকে 1.5 লক্ষ টাকা দেওয়া হবে, যেটা 2050 পর্যন্ত সুদ মুক্ত, অর্থাৎ সুদ দিতে হবে না। এই টাকাটা নিয়ে রাজ্যগুলো প্রত্যেকটা রাজ্যে এমন কিছু অ্যাসেট বা পরিকাঠামো তৈরি করবে যেটা থেকে ভবিষ্যতে আয় হবে। হতে পারে সেটা একটা রোড হতে পারে, একটা এয়ারপোর্ট হতে পারে, একটা বাঁধ হতে পারে, একটা কোল্ড স্টোরেজ হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে যেখান থেকে সরকার ভবিষ্যতে ইনকাম করতে পারবে। এবং সেইটা তৈরি করলে কি ভবিষ্যতে সরকারের ইনকামও বাড়বে, জনগণের উপকারও হবে। তার জন্য 1.5 লক্ষ কোটি টাকা আগামী 50 বছর দেওয়া হবে, একদিনে না, একটু করে দেওয়া হবে। এবং এটা সুদ দিতে হবে না আগামী 50 বছর পর্যন্ত। তারপরে সুদ আর আসল দুটোই দিতে হবে যদি ততদিনের ঋণ থেকে থাকে। তারপর নতুন প্রকল্পে 10 লক্ষ কোটি টাকা মূলধন বিনিয়োগের জন্য মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার জন্য দ্বিতীয় সম্পদ নগদীকরণ পরিকল্পনা চালু করা হবে। সম্পদ নগদীকরণ মানে হচ্ছে অ্যাসেট মনিটাইজেশন প্রোগ্রাম নাম্বার 2, মানে একটা তো অ্যাসেট মনিটাইজেশন প্রোগ্রাম 1 হয়ে গেছে, এবার এটা 2 নম্বর চালু করা হবে যাতে 10 লক্ষ কোটি টাকা মূলধন পাওয়া যায়। এই হচ্ছে কনসেপ্ট। তো বাংলাটা একটু ভয়ঙ্কর হয়েছে। তারপর 2025-26 সালে অর্থ বছরের জন্য কার্যকরী মূলধন ব্যয় 15.48 লক্ষ কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। DRDO অতি স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরপর 3টে ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। খুবই কম উচ্চতায় উড়ন্ত উচ্চগতির লক্ষ্যবস্তুর বিষয়ে এই পরীক্ষাগুলো করা হয়েছিল, মানে খুব একদম হয়তো রাডারেও ধরা পড়ে না এই ধরনের জিনিসগুলো। ইউনিয়ন বাজেট 2025-26 বিমান চলাচলকে নতুন উচ্চতায় উন্নীত করেছে। উড়ান, যেটা হচ্ছে ইজ অফ ট্রাভেলের আন্ডারে উড়ান মানে হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক, এইগুলো করা হয়েছে। বিপ্লব এনেছে, একটু দেখে নিলেন। 1.5 কোটি যাত্রীকে সাশ্রয় মূল্যে বিমান ভ্রমণের অভিজ্ঞতা সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের ভারতে 143 কোটি কি 44 কোটি লোক হয়ে গেছে, তাতে যদি ভারতে 50-60 কোটি লোক এরোপ্লেনে যাতায়াত করে, আপনি বুঝতে পারছেন বিমান পরিষেবায় কী পরিমাণ বিশাল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। রেলে তো জায়গায় পাওয়া যাচ্ছে না, যদি 2-4 পয়সা 200-400 এক্সট্রা দিয়ে এরোপ্লেনে চলে যাওয়া যায়, মানে প্লেনটাকে এত কম দামে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে তো খুবই ভালো জিনিস। ভারত বস্ত্র পোশাকের 6ষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। অর্থনৈতিক সমীক্ষা, যেটা ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া হয়, বাজেটের আগের দিন পেশ হয়, বাজেটের সঙ্গেও পেশ হয়। তো ইকোনমিক সার্ভেতে বলাই হয়েছে যে 34 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বস্ত্র বিনিময় মানে বিক্রি করা হয়েছে, আরও কর্মসংস্থান সৃষ্টি করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন। উপকূল রক্ষী বাহিনীর 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 49তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। 5 দশক ধরে তার জাতি সেবায় মানে পরিষেবা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। আচ্ছা, 12 নম্বরতে হচ্ছে কেন্দ্রীয় সরকার ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে রূপান্তরমূলক সংস্কারের জন্য বিদ্যুৎ উন্নয়ন আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সহ আরও 5টি মানে আরও 5টা না, এই সবকটা মিলেই 5টা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে যা আগামী 5 বছরে ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি করবে। আসলে এটা বিদ্যুৎ দিয়ে তারপরে ইংলিশটা এমনভাবে লিখেছিল যে বাংলায় যখন গুগলে ট্রান্সলেট হয় তখন এটা বিদ্যুৎ উন্নয়ন সব পরপর হয়ে আরও বলছে আরও 5টা না, মোট 5টা। ক্ষুদ্র খনিজ সহ রাজ্যগুলো মানে ক্রিটিক্যাল মিনারেলস বা এই সমস্ত করবার জন্য এটা লেজ না, এটা টেইলিং হয়েছে, মানে মাইনিংয়ের ক্ষেত্রে টেইলিং একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু এখানে বাংলায় করে লেজ হয়ে গেছে ব্যাপারটা। তো ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এই অবধি ছিল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আরও রয়েছে, টোটাল 25 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মানে আমাদের হিসাবে। তো নেক্সট 13 থেকে আমরা পরের দিন শুরু করব। ভিডিওটা এতটুকুই ছিল। কোনো বিষয় বক্তব্য জিজ্ঞাসা থাকলে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।